নমস্কার। আজকের এই সান্ধ্য বাসরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এক অজানা, অনেকেরই কাছে প্রায় অজানা দেশদ্রোহী বিশ্বাসঘাতকের নাম। কিন্তু তার আগে একটা কথা বলি, আমাদের এই চ্যানেল শুধু ইতিহাসের কাছে দায়বদ্ধ, অন্য কোথাও আমরা বিষয়টা নিয়ে ভাবি না। ইতিহাসের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। এই চ্যানেল, এই আমার আলোচনা শুনে যারা আমাদের সাধুবাদ জানান, প্রশংসা করেন, ইতিবাচক মন্তব্য করেন, তাদেরকে ধন্যবাদ। যারা নেতিবাচক মন্তব্য করেন তাদেরকেও ধন্যবাদ। কারণ মন্তব্য যেমনই হোক, ইতি বা নেতি, বিষয়টা তাকে স্পর্শ করেছে বলেই তো তিনি কথা বলছেন। সুতরাং সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম। আর আবারও বলি, আমাদের এই চ্যানেল শুধুমাত্র ইতিহাসের কাছে দায়বদ্ধ। আজকে বলবো মির্জাফরকে তো আমরা চিনি, বহু আলোচিত। কলকাতায় মির্জাফর লেন বলে একটা রাস্তাও ছিল, পরে তুলে দেওয়া হয়। আজকে বলবো মীর হাবিবের কথা। এই আর এক বিশ্বাসঘাতক, ইতিহাস যার কথা তেমনভাবে লেখেনি বোধহয় এই কারণে, কোথাও একটা কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের প্রতি হয়তো একটা দায়বদ্ধতা ছিল যারা ইতিহাস লিখেছেন তাদের, তাই এই নামটা চাপা পড়েই আছে। মারাঠা বর্গীরা, মারাঠা দস্যুরা, এই রঘুজী ভোঁসলের দস্যুরা, সেনাপতি ভাস্কর পণ্ডিত, তার নেতৃত্বে এই বাংলায় আসেনি, নিজের থেকে সাত করে আসেনি। মীর হাবিব এদেরকে ডেকে এনেছিলেন, পথ দেখিয়ে এনেছিলেন, মুর্শিদাবাদ লুট করার সব সুযোগ সন্ধান দিয়েছিলেন, নবাব আলীবর্দী খানের প্রতি বিদ্বেষ থেকে। এবং শুধু মীর হাবিব নয়, আরও কয়েকজন মুসলমান কর্মচারী নবাবের, তারাও এ ব্যাপারে মীর হাবিবকে সাহায্য করেছিল। ভাস্কর পণ্ডিত নিজে থেকে লুট করতে আসেনি। তারপর অবশ্য বাংলা যে কোনো লুঠেরাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় জায়গা, সে তুর্কি থেকেই আসুক আর যেই আসুক, তারা যখন লুট করা শুরু করলো তখন দেখলো খুব সহজেই লুট করা যায়। লুটতরাজ নির্মমভাবে চলতেই লাগলো। তো এই যে লুটতরাজ এইখানে চলতে লাগলো, এখানে প্রাণপণে মানুষজন পালিয়ে আসতে লাগলো কলকাতার দিকে, কারণ তারা ভেবেছিল যে কলকাতা সুরক্ষিত। তখন কোম্পানির শাসন শুরু হব করছে। তো এই 1751 সালে বাংলার নবাব আলীবর্দীর সঙ্গে চৌথ দেবার একটা শর্ত হয় বর্গীদের, আর সেই বর্গীদের সেই শর্ত হলে তারা আর বাংলা আক্রমণ করেনি। কিন্তু বিষয় হলো, বাংলা আক্রমণের, কলকাতা আক্রমণের সম্ভাবনায় ইংরেজ কোম্পানি, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি 1742 সালে মারহাট্টা ডিচ বলে একটা খাল খনন করে। এই খালটা নবাব আলীবর্দী খাঁর অনুমতি নিয়ে তারা একটা খাল খনন করেছিল। কলকাতার উত্তর পূর্ব সীমান্ততে বরাবর খনন করা হয়েছিল। এটা বাগবাজার থেকে জানবাজার পর্যন্ত, এন্টালি জানবাজার পর্যন্ত। বাগবাজার পেরিন্স পয়েন্ট, এই পেরিন সাহেবের বাগ থেকে কিন্তু বাগবাজার কথাটা এসছে, বাগ মানে বাগান। পেরিন পয়েন্ট থেকে শুরু করে এন্টালি কর্পোরেশন স্ট্রিট সংলগ্ন জানবাজার পর্যন্ত এই রাস্তাটা খোঁড়া হয়েছিল, এবং 3 মাসে 3 মাইল, প্রায় 4.8 কিলোমিটার রাস্তা খোঁড়া সম্ভব হয়েছিল। কিন্তু এই খাল খোঁড়ার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা কিন্তু একটু বলতেই হয় যে কোনো কাজে আসেনি, মাঠে মারা গেল। কেননা
ওরা কলকাতা আক্রমণ করেনি, মারাঠারা কলকাতার উপরে যে কোনো কারণেই হোক কলকাতাকে ওরা আক্রমণ করেনি, হয়তো ইংরেজের বন্দুকের ভয়ও হতে পারে, যে কোনো কারণেই আক্রমণ করেনি। কিন্তু 1799 সালে লর্ড ওয়েসলি বললেন যে এই খাল তো মশার, একই তো কলকাতা ভীষণই মশার উপদ্রব ছিল সে সময়। 1200 ইংরেজ পা দিয়েছিল কলকাতায়, 800 মারা গিয়েছিল ম্যালেরিয়া ইত্যাদি প্রভৃতি রোগে। তো ওয়েলেসলি বললেন যে এই খালটা বুঝিয়ে ফেলা হবে। এখন তখনকার দিনে তো এত যন্ত্রপাতি ছিল না এবং এত সুযোগ সুবিধাও ছিল না, কী করে বোঝানো হবে? এটা বোঝানোর জন্য তখন ব্যবস্থা করা হলো, সব গৃহবাসীদের জানানো হলো আপনারা আপনাদের প্রত্যেক দিনের বাড়ির যে ওয়েস্টের যে জঞ্জাল, সেটা জঞ্জালটা এই খালে ফেলবেন। কিছুদিন অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জঞ্জাল ফেলতে ফেলতে খাল ভরাট হয়ে উঠলো, তারপর মাটি ফেলে ইট পেতে তৈরি হয়ে গেল রাস্তা। কোন রাস্তা জানেন? সার্কুলার রোড। এখন যেটা এই যে প্রফুল্লচন্দ্র রোড এবং এইচএসসি বোস রোড নামে পরিচিত। এই সার্কুলার রোড তৈরি হলো ওই মারাঠা ডিচের খাল বুঝিয়ে। আর মারাঠারা যে কলকাতায় আক্রমণ করতে পারত, যে বাংলায় সেই বর্গীদের একটা নৃশংস আক্রমণ হয়েছিল এক সময়, সেই আক্রমণের স্মৃতি আজও বহন করছে বাগবাজারের ছোট্ট সরু একটা গলি মারাঠা ডিচ লেন। মারাঠা ডিচ লেন, এই হলো মারাঠা ডিচের ইতিহাস, সার্কুলার রোডের ইতিহাস, বর্গীদের ইতিহাস। এইটুকু ইতিহাস বর্গীদের নয়, বর্গীরা বিস্তৃত ইতিহাস। কিন্তু তবু একটা কথা বলতে পারি, বর্গীরা কিন্তু যে আক্রমণ করেনি, তাদের বিশ্বাসঘাতক মীর হাবিব, মীর জাফর, মিরন নামগুলো দেখুন। সেই মীর হাবিব তাদের ডেকে এনেছিল, শুধু ডেকে আনেনি, তাদের সুদূর অঞ্চল থেকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল, মুর্শিদাবাদের অলিগলি চিনিয়েছিল এবং কী করে মুর্শিদাবাদ লুট করা যাবে সেটাও তাদের বুঝিয়ে দিয়েছিল। জানি না মীর হাবিবের পরবর্তী পরিণতি কী হয়েছিল, খুব কিছু ভালো নিশ্চয়ই হয়নি। হলে আমরা ইতিহাসে তার একটু ভালো হলেই, মুসলিমদের ইতিহাস তো ফলাও করে আমরা তার বর্ণনা পেতাম, কিন্তু আমরা পাইনি। তাহলে মীর হাবিবের খুব একটা কিছু ভালো হয়নি। আর তার সহযোগীদের তো নামই জানা যায় না, কিন্তু এটুকু জানা যায় বেশ কিছু সহযোগী ছিল যারা এই বিশ্বাসঘাতকতায় অংশ নিয়েছিল। আর এই বর্গীরা এমনভাবে আমাদের সঙ্গে, আমাদের ওপর প্রভাব বিস্তার করেছিল, ভয়ে হোক, যেভাবে ভয় তো বটে, বাংলা সাহিত্যেও বর্গীরা ঢুকে যায়। একটা ছেলে ভুলানো ছড়া আমরা ছোটোবেলা থেকে শুনতাম, ঘুম পাড়ানোর। আমরা সেই ছড়াটার প্রথম 4-5 লাইন জানা যায়, পরেরগুলো জানা যায় না। আজ আমি আপনাদের পুরো ছড়াটাই উপহার দেবার চেষ্টা করব। ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি, ধনে পেঁয়াজ গেছে পচে, সর্ষে খেতে জল, খরা বন্যায় শেষ করিল বর্ষার ফসল, ধানের গোলা, চালের চুরি, সব শুধু খালি, ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে শত শত তালি, ধানের গাছ, বিলের মাছ, যাহা কিছু ছিল, নদীর টানে বাঁধটি ভেঙে সবই ভেসে গেল। এবারেতে 5 গায়েতে দিয়েছি আলুর চাষ, আর কটা দিন সবুর করো মশাই জমিদার। সেই জমিদারের খাজনা আদায়, সেই নির্মম দারিদ্র্যের চিত্র, তার সঙ্গে বর্গীর অত্যাচার, সব মিলিয়ে চমৎকার একটি আলেখ্য তুলে ধরা হয়েছে এই কবিতার ভিতরে। কে লিখেছিলেন নাম জানা যায় না, লোক কবিতা, ছড়া। এই হলো বর্গীদের ব্যাপার। আবার বলছি, বিশ্বাসঘাতক মীর হাবিব তাদের বাংলায় টেনে এনেছিল, তারা শখ করে আসেনি। বিশ্বাসঘাতক আজও আছে, বিশ্বাসঘাতক আজও আছে, যারা আমাদের মধ্যে থেকে একটা অবিশ্বাস, একটা প্ররোচনার বীজ ছড়িয়ে আমাদের মনের মধ্যে আমাদের নিজেদের সম্বন্ধে একটা বিষাক্ত অনুভূতি তৈরি করে দিতে চাইছে। বিশ্বাসঘাতক আজও আছে, সুতরাং তাদের চিনে নিতে হবে। নমস্কার।